তুর্য আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতেই, বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে হচ্ছে। তুর্যর কথা জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এবারের কিছুই আমি চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করছি তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে লক করা। কিন্তু আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ভেতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। দু চোখ বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে। এদেরই বা কি দোষ দেবে সে? দোষ তো তার ভাগ্যের। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষের কাছে চরম ঘৃণার সে। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মানুষটা তুর্যের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবে সে, আর না কেউ বুঝতে পারবে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে তুর্য। সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য এখনো ফিরে আসেনি। কেন জানি না আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য কেন ফিরে এলো না? আমি তাড়িয়ে দিয়েছি বলে কি ফিরে আসা যেত না? কিন্তু আমি এসব কেন ভাবছি? আমি তো তাকে ঘৃণা করি, আর কিছু ভাবতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি এখনো তুর্য ফেরেনি। এখন আমার রাগ হচ্ছে। এত কি অভিমান তার? একটু কিছু বলেছি তো কি হয়েছে? এতটুকু তো আমি বলতেই পারি, সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলো কিছুই না। কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি। আমার কেন এত অস্থিরতা হচ্ছে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম, তখন দরজায় নক পড়লো। জানি না কেন আমার ঠোঁট দুটো একাই একটু হেসে উঠল। নিজের অজান্তেই আমার মন বলে উঠল তুর্য এসেছে। এক ছুটে গিয়ে দরজা খুলতেই আমার মুখটা আবারও মলিন হয়ে গেল। দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে, নাস্তার জন্য ডাকতে এসেছে আমাকে। কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক। অবশেষে লজ্জা শরমের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম, তোমার ভাইয়া কোথায় তাসফি? ভাইয়া তো তার রুমে। তার রুম মানে? এটা তাহলে কার রুম? না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম। আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি। ও, তোমার ভাইয়া বের হবে না? কি জানি ভাবি, বলতে পারলাম না। তুমি নিচে আসো, আম্মু ডাকছে। চলো। তুর্য তার আগের ঘরে কার সাথে কথা বলছিল রাতে? কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে সবাই আমার কাছে কিছু লুকাচ্ছে। তুর্যর বড় কোনো রহস্য আছে, কিন্তু কি? রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে ছোট একটা প্যাকেট, যার ভিতরে পাউডার জাতীয় কোনো একটি দ্রব্য আছে। সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল। সেখানের একটা বাটিতে প্যাকেট রাখা পাউডারটা মিশিয়ে দিল সূর্য। সেখানের একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য। চোখ মুখ চিকচিক করছে তুর্যের, মুখে লেগে আছে ভিলেন হাসি। তুর্যের ইশারায় বাড়ির সার্ভেন্ট ঔষধ মেশানো পায়েসের বাটিটা হিরকে দিয়ে দিল। তুর্য ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েস দিয়ে চলে গেল। পায়েসটা খাওয়ার একদমই ইচ্ছে আমার ছিল না, কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম। নাস্তা করার সময়ও তুর্যর দেখা পাইনি। রুমে এসে রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি, উদ্দেশ্য সময় পাস করা। কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে। তুর্যকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। হঠাৎ আমার গা গুলিয়ে উঠে বমি হলো। একবার না, বেশ কয়েকবার হলো। এখন অবস্থা এমন যে আমি আর নড়তেও পারছি না, বিছানায় পড়ে আছি, অনেকটা নিস্তেজ হয়ে পড়েছি। তখনই তুর্য ঘরে এলেন। তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো। সকাল থেকে তাকে খুঁজেছি, আর সে কিনা একবারও আমার সামনে আসেনি। তুর্য আমার এই অবস্থা দেখে আমারকে কোলে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। শরীরের শক্তি নেই তার সাথে ঝগড়া করার, তাই কিছু বললাম না। হসপিটালের বেডে শুয়ে আছি, ডক্টর দেখছেন। তুর্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ডক্টর নার্সকে বলছেন ব্লাড নেওয়ার জন্য, কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র, তাহলে ব্লাড নিতে হবে কেন?
ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বুঝেন, তাই নেবে। কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে। কেন, ভয় পা বুঝি? তুর্যর কথাটা আমার ইগোতে লেগেছে। আমি কি বাচ্চা নাকি যে ভয় পাবো? ডক্টর আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন, আমি ভয় পাই না। টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়িতে ফিরে এলাম। সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যায় চোখ মেলতেই দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে। নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না। তবুও তাকিয়ে আছি তার দিকে। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম এভাবে। হঠাৎ তুর্য উঠে সেখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন দেখার জন্য আমিও তার পেছনে গেলাম। কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিলেন সে। আমি বেশ কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম। কালকের মতো কথার শব্দ আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘন্টা কথা বলে। আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য। তবে আজ আর চোখে পানি নেই। আজ চোখ দুটো খুশিতে চিকচিক করছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে। আমি পেরেছি হির, দেখো আমি পেরেছি। আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি হির। আর বেশি অপেক্ষা অবশেষ নেই। আর কিছুটা ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে। সব হিসাব কড়াই গন্ডায় ওসুল করা হবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি এর, যেদিন তুমি আমাকে নিজের করে নেবে। সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে কলিজা। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে তোমার জীবন থেকে সরিয়েছে, তাদের তো কৈফিয়ত দিতে হবে। এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব? এতদিন শুধু অপেক্ষা ছিল তোমাকে নিজের কাছে আনার, যেটা হয়ে গেছে। এখন শুরু হবে আসল খেলা। ধৈর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না। কথাগুলো বলেই আমি একটা ভিলেন হাসি দিলাম। তুর্য এখনো ফিরে আসেনি। জানি না কার সাথে কথা বলে লুকিয়ে। এতই যখন ভালোবাসা ছিল, তাহলে আমার সাথে ওসব করলো কেন? আর বিয়েই বা কেন করলো? ভীষণ কান্না পাচ্ছে। তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না। তুর্যর কাছে এলেও আমার সহ্য হয় না, আবার দূরে গেলেও কষ্ট হয়। আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না। ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে। এতক্ষণ তুর্যর কথা ভাবছিলাম, তাই ধরিনি। কিন্তু এখন সহ্যের সীমা বাইরে চলে গেছে। স্ক্রিনে নাম দেখেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো। হির, কোথায় তুই? 2 দিন যাবৎ ফোন করছি, কোনো খোঁজ খবর নেই তোর। তুই ঠিক আছিস তো? রাহি বলল ঠিক আছিস, কিন্তু আমার বিশ্বাস হয়নি। এতবার ফোন করার পরেও রিসিভ করিসনি কেন? রায়ান ভাইকে ঠিক কী বলবো বুঝতে পারছি না। মাথা পুরোই হ্যাং হয়ে গেছে। আমার উপস্থিত বুদ্ধি আগে থেকে কিছুটা কম। এখনও তাই হয়েছে। মুখে তালা লাগিয়ে বসে আছি। রায়ান ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি? কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না। তার পরিবারের জন্যই করেছি এটা, কারণ ওই মানুষগুলো আমার আপনজন। তাদের জন্য সব করা যেতে পারে, কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে? রায়ান কি কিছু বলার আগেই কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। পেছন ফিরে দেখি তুর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আসলে রায়ান ভাই ফোন দিয়েছে 2 দিন ধরে আমার খোঁজ নেই বলে। তুর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে আগাচ্ছে, আর আমি পেছাচ্ছি। পেছাতে পেছাতে আলমারিতে ঠেকে গেছে পিঠে। এবার আর রক্ষে নেই আমার। এবার আমাকে মরতেই হবে। তুর্য যেভাবে আগাচ্ছে আমার দিকে, আমি নিশ্চিত গলা চেপে মেরে দেবে। আমার আর তুর্যর মধ্যে হয়তো 1 সেন্টিমিটার দূরত্বও নেই। তুর্যর নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তুর্যর হাত দুটো আমার দিকেই আসছে, এখনই হয়তো গলায় পড়বে। আমি চোখ মুখ খিচে ধরে আছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরলো তার ঠোঁট দিয়ে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলেন। আমি এখনো আগের পজিশনেই দাঁড়িয়ে আছি, শুধু ভাবছি কিভাবে কি হলো। রাতে তুর্য আর ঘরে ফেরেনি, হয়তো সেই রুমটাতেই ছিল। পরদিন সারা দিন তুর্যকে একবারের জন্যও দেখা গেল না। না জানি কোথায় গিয়েছে।
বিকেলে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল আর মুখটাও কেমন চিন্তিত বিষণ্ণ ছিল। তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না আসে সেই ঘরটায় ঢুকে গেল। এখন আমি নিশ্চিত হয়তো এই লোকটার মানসিক সমস্যা আছে, আর না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে। না, এইভাবে হাতে হাত ধরে বসে থাকলে চলবে না। আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে যার সাথে তুর্য সারাটা রাত কাটায়। সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিলেন। এটা পরে রেডি হয়ে নাও, আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না। প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক 3 পিস, সাথে ম্যাচিং কানের দুল। জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে দেখি তুর্য চুল আঁচড়াচ্ছে। তুর্য কালো শার্ট পরেছে, ফর্সা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে। আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের একটা লিপস্টিক পরে নিলাম। চুলগুলো ছেড়ে দিয়েছি। 3 পিসটা অনেক সুন্দর, আমাকে ভালোই মানিয়েছে। তুর্যর পছন্দ এতটাও খারাপ না। হ্যান্ডব্যাগটা নিয়ে নিচে গেলাম। তুর্য নিচেই দাঁড়িয়েছিল, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এইভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে। হালকা করে একটু গলা ঝাড়া দেওয়াতে তুর্য যেন হুঁশ ফিরে পেল। রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যর বডিগার্ড জনও গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই উপস্থিত সবাই তুর্যর উপর হুড়মুড়িয়ে পড়ল। রকস্টার তুর্যকে এইভাবে দেখতে পাবে হয়তো আশা করেনি। দরজার সামনে দাঁড়িয়ে আছি 3 থেকে 4 মিনিট হয়ে যায়, তবুও ঢুকতে পারছি না। মেয়ে ফ্যানগুলো মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে। সেলফি নিচ্ছে তো নিচ্ছেই। অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাত ধরে একটা টেবিলে বসিয়ে দিল। এই টেবিলটা হয়তো স্পেশালভাবে সাজানো হয়েছে। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়েন। রকস্টার তুর্যর সাথে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে আছে। তুর্য টেবিলে বসতেই কিছু মেয়ে ফ্যান এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটারের ব্যবস্থা করে দিল। এই মেয়েগুলোর আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসেছে, তাতেও শান্তি নেই। তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বলল, এখন আমি যে গানটা গাইবো সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে। তুর্যর কথা শুনে ওর ফ্যানরা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, বউ মানে? তুর্য, আপনি কি বিয়ে করেছেন? ইয়া, মিট মাই লাভলি ওয়াইফ হেয়ার। আমার দিকে ইশারা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিয়ে শুধু আমার বউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার না, টিনেজের ভালোবাসা, আমার জীবন, আমার কলিজা, আমার হির। এই লোকটা পারেও বটে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। বিয়ে করলো জোর করে, আবার আমি নাকি তার টিন এজের ভালোবাসা। একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যর বিয়ের কথা শুনে। আমার কেন জানি না খুব হিংসে হচ্ছে মেয়েগুলোর প্রতি। কেমন চিপকে দাঁড়িয়ে আছে তুর্যর সাথে। তুর্য গিটারের সুর তুললো, আমিও তাকিয়ে আছি তুর্যের দিকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। করতালির শব্দে আমার ধ্যান ভাঙলো। গালে হাত দিয়ে বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে। তার মানে কি আমি কাঁদছিলাম? কিন্তু আমি কেন কাঁদবো? তুর্যর দিকে ভালো মতো তাকিয়ে দেখলাম তুর্যর চোখও ভেজা। তবে কি তুর্যও কাঁদছিল? এসব কি হচ্ছে? তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে বসে পড়ল। মুখে হাসি লেগে থাকলেও তুর্যর চোখ দুটো টলমল করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে। কিন্তু কেন? ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমেই এসেছে। বারবার জানতে ইচ্ছে করছে তুর্য তখন কেন কাঁদছিল, কিন্তু সাহস কুলাতে পারছি না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তুর্য বলল, হির, হুম। তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও?
হঠাৎ তুর্যর এই প্রশ্নে আমি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন বলুন তো? না আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায়। তোমার এমন হঠাৎ কেন তো বমি হওয়া ডাক্তারের কাছে একটু অদ্ভুত মনে হয়েছে, তাই সে জানতে চায় আর কি। ও হ্যাঁ, প্রতিদিন রাতে আমি একটা ওষুধ খাই। কোন রোগের ওষুধ? এটা তো আসলে আমার না মনে নেই কোন রোগের, কিন্তু ওষুধটা খেলেই খুব ভালো ঘুম হয়। তাই বুঝি? হুম। কালকে সকালে একটু দিও তো ওষুধটা, ডাক্তার দেখবে। আচ্ছা দিয়ে দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর চাই। বলো। পূর্বের দিকের ঘরটা কার, যেটাতে আপনি প্রতিদিন থাকেন? আমার প্রশ্নে যেন তুর্য অনেকটা বিচলিত হলেন। কেমন যেন অস্থির অস্থির লাগছে তুর্যকে। তিনি ইনিয়ে বিনিয়ে বললেন, ওটা আমারই ঘর, তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয়, তাই ওই ঘরে থাকি। তুর্যর প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না। আমি নিজে তাকে কথা বলতে শুনেছি। আমি নিশ্চিত তুর্য কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। রাত 2টা বাজে, আমার চোখে ঘুম নেই। তুর্য ঘুমিয়ে পড়েছে। এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যেইভাবে সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু পাজি দরজা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠেছে। শেষবারের মতন জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল, কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পেছনের দিকে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এইগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয়, তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না। মাথায় অনেক ব্যথা করছে, মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে। এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকেই প্রথম এলাম আমি। ব্যালকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার, মাথায় অসহ্য যন্ত্রণা করছে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটাই ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাবড়ে গেল। কি হলো তোমার, এইভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিচ্ছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কিসব আবল-তাবল বকছো? তুমি এই ঘরেই ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছো। না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলছে। আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হীর, কিছুই লুকোইনি আমরা। তোমার স্টেট হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হীর স্টপ, দাঁড়াও হীর। না, আজকে আমি সব জেনেই ছাড়বো। ওই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছের কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হীর, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতেই দরজাটা একটু খুলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটা ছবিও নেই, যে কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখেছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হীর, পাশে তুর্য বসে আছে আর ডাক্তার হীরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। হির ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হীর রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হীরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হীর অজ্ঞান হয়ে পড়ে আছে। হির এখন স্বাভাবিক নেই। তুর্য, তোমার এটা বোঝাতে হবে। ওই মেডিসিনগুলো হীরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওরা তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে।
আমি আগেই ধারণা করেছিলাম হিরের স্মৃতিশক্তির লোপ পাওয়ার পেছনে অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ রয়েছে।